প্রত্যেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। লাগাতার আমরা বলে যাচ্ছি যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটা পরিস্থিতিটা ভয়ঙ্কর, পরিস্থিতি আতঙ্কের, পরিস্থিতি দুশ্চিন্তার। এখনো যদি সুস্থ পশ্চিমবঙ্গের মানুষজন, শিক্ষিত পশ্চিমবঙ্গের মানুষজন চোখ বন্ধ করে রাখেন, দেখতে না চান, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে, দেরি হয়ে যাবে। চোখের সামনে দিয়ে, নাকের ডগা দিয়ে তৃণমূল কংগ্রেসের রথী মহারথী, ছোট বড় মেজো সেজো নিজেদের কাজ গোছানোর জন্য, গুডবুকে থাকার জন্য, ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য, ঠিক যেভাবে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বোধহয় ঠিক সেইভাবেই তারা তাদের সাময়িক লাভ দেখার জন্য, সাময়িক প্রফিট দেখার জন্য, যদিও সেই সাময়িক প্রফিটটা হয়তো কয়েকশো কোটি, তার জন্য যেভাবে কোথাও অনুপ্রবেশে মদত দিচ্ছে, যেভাবে কোথাও অবৈধ নির্মাণ করছে এবং সেখানে প্রতি মুহূর্তে প্রতিবেশী দেশ থেকে হুড়মুড়ে অনুপ্রবেশকারীরা ঢুকে তাদের নিজস্ব কলোনি বানিয়ে ফেলছে, জনবিন্যাস বদলে ফেলছে, কালচার সংস্কৃতি বদলে ফেলছে, সেটা যথেষ্ট দুশ্চিন্তার। সূত্রের খবর নাকি পশ্চিমবঙ্গের বর্ডার সংলগ্ন একাধিক জেলার, একাধিক গ্রামের মানচিত্র, পরিবেশ, চরিত্র ইতিমধ্যেই বদলে গিয়েছে। এবং এবার তো খোদ কলকাতার কসবা এলাকার গুলশান কলোনি। আমি জানি না, আমি প্রতিদিনই বলছি যে এই গুলশান কলোনির মতো আরও কটা কলোনি তৈরি হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে, আমার জানা নেই। কিন্তু অন্তত গুলশান কলোনির যে চরিত্র সামনে আসছে তা ভয়ঙ্কর, তা ভয়াবহ। এবং এরপর শুধুমাত্র এখানেই শেষ নয়। ভাবুন, আপনার আমার রাজ্য, আপনার আমার শহর, ঠিক এইটাই হচ্ছে প্ল্যাটফর্ম। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে ঢোকানো হচ্ছে, তাদেরকে রাখা হচ্ছে, তাদেরকে ডুপ্লিকেট জাল ডকুমেন্টস করে দেওয়া হচ্ছে, তাদেরকে হিন্দি শেখানো হচ্ছে এবং তারপর তাদেরকে অন্যান্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এক একজনের জন্য এক একটা মডিউল ঠিক করা হচ্ছে, কে কোন কাজ করবে। এবং সেখান থেকেই চলে যাচ্ছে কেউ মালদা মুর্শিদাবাদ হয়ে পাকুড় অর্থাৎ ঝাড়খণ্ড, আর কেউ সোজা হাওড়া থেকে ট্রেন ধরে একেবারে দক্ষিণ ভারত, ব্যাঙ্গালোর, চিত্রদুর্গ, একাধিক জায়গায়, কর্ণাটক। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে ছবি সামনে আসছে, শুরু হয়েছিল কসবায় গুলিকাণ্ড দিয়ে। ভাবাও যায়নি তখন যে সেখানে কিছুক্ষণ থেকে উঠে বেরিয়ে আসবে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের ষড়যন্ত্রে সেখানে নাকি জমি বেহাত হয়ে যাচ্ছে দিনের পর দিন ধরে, জলা জমি ভরাট হচ্ছে, অবৈধ নির্মাণ হচ্ছে এবং সেখানে চুপিসারে এসে কখন বসতি গেড়ে ফেলেছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী তা নাকি কেউ জানেন না। অথচ উত্তরপ্রদেশের সরকার জানছে। উত্তরপ্রদেশ থেকে এটিএস যখন এখানে রেড করছে, ছাপা মারছে, তখন বাংলাদেশি অ্যারেস্ট হচ্ছে কোথা থেকে? এই গুলশান কলোনি থেকে, এই কসবা থেকে। চলছেটা কি? এর থেকেও মারাত্মক অভিযোগ আসছে ঝাড়খণ্ড থেকে। দেখুন, পশ্চিমবঙ্গকে প্ল্যাটফর্ম বানিয়ে ঝাড়খণ্ডে পৌঁছে যাওয়া অনুপ্রবেশকারী তারা জমি জমায় হাত দিচ্ছে। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, সেখানে বিঘের পর বিঘে জমি বাংলাদেশি জামাইদের দখলে চলে এসছে। কীরকমভাবে? ওই যে বললাম, বোধহয় সব থেকে বড় প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে পশ্চিমবঙ্গ। সেখানে যাবতীয় রকমের ট্রেনিং দেওয়া হচ্ছে বোধহয় এখান থেকেই। তারপর প্রয়োজন বুঝে এক এক জায়গায় এক একজন চলে যাচ্ছে। ঝাড়খণ্ডের একটা জায়গা হয়ে গেছে, জায়গাটার নামই হচ্ছে জামাইটোলা। কারণ সেখানকার সাঁওতালি মেয়েদের বিয়ের প্রস্তাব দেওয়া, তাদেরকে বিয়ে করা এবং তারপর যৌতুক হিসেবে তাদের পৈতৃক জমি জমার দাবি করা এবং তারপর সেটাকে নিজের নামে নিয়ে নেওয়া। দেখা যাচ্ছে এখন সেই বিস্তীর্ণ অঞ্চলে জামাইদের রাজত্ব এবং তারা সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী। খুব স্বাভাবিকভাবেই তাদের গোটা এলাকার চরিত্র বদলে যাচ্ছে, রুচি বদলে যাচ্ছে, সংস্কৃতি বদলে যাচ্ছে, ধর্ম, জীবনযাপন সমস্ত কিছু বদল হয়ে যাচ্ছে। এক্সক্লুসিভ এই রিপোর্টগুলো আসার পর নিঃসন্দেহে অনেকে টনক নড়েছে। আজকে ভয়ঙ্কর কথা বললেন অগ্নিমিত্রা পাল। তিনি বলছেন যে এর আগে আমরা লাভ জিহাদ শুনেছিলাম, কিন্তু বর্তমানে যেটা চলছে এবং পশ্চিমবঙ্গ যার অন্যতম বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, এটাকে ল্যান্ড জিহাদ বলা চলে, অর্থাৎ জমি জিহাদ। কোন জায়গায় দাঁড়াচ্ছি আমরা?
সত্যি সত্যি কি বাংলাতেও জমি জিহাদ চলছে? নেহাত হাত বদল, নেহাত বেআইনি নির্মাণ, নেহাত কিছু টাকার লোভে, কোটি কোটি টাকার লোভে জলাজমি ভরাট করে বড় বড় কনস্ট্রাকশন, ইল্লিগাল কনস্ট্রাকশন, যা মেয়র জানেন না, মুখ্যমন্ত্রী জানেন না, এখনো পর্যন্ত কাউন্সিলর সুশান্ত ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, না তো পুলিশ কোনো অ্যাকশন নিয়েছে, না তাকে অ্যারেস্ট করেছে। কি চলছে সেখানে কেউ জানে না। সবাই বলছেন যে হচ্ছে, শুনছি, এরকম তো অনেক হয়, নাকি আসলে এর আড়ালে রয়েছে বিশাল বড় অঙ্ক, বিশাল বড় সমীকরণ, নাকি অগ্নিমিত্র পালের ভাষায় জমি জিহাদ? কোনটা প্রশ্ন করব আজ। গুলশান কলোনি সেটা হচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের জন্য একেবারে নিরাপদ জায়গা। অনুপ্রবেশ হবে কি করে? পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে, তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো? বেশি এখানে, বেশি মোহামেডানের সংখ্যা বেশি এখানে। হ্যাঁ, রোহিঙ্গা মুসলমানদের সাপ্লাই করেছে পশ্চিমবঙ্গ সরকার। এটা শুধু যে কসবায় গুলশান কলোনিতে হচ্ছে তা নয়, গুলশান কলোনিতে বাকি পুরো পশ্চিমবঙ্গেই এটা হচ্ছে, মনে রাখবেন, আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। এটা এখন ল্যান্ড জিহাদ। ল্যান্ড জিহাদ বা জমি জিহাদ নাকি অন্য কোনো সমীকরণ দেখার আগে দেখতে হবে 2011-র এই কসবা গুলশান কলোনির ছবি ইতিমধ্যে বিজেপি পোস্ট করেছে এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানের ছবি আমি দেখা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে বিজেপি পোস্ট করার পর। এটা দেখাচ্ছে 2011 সালে বিজেপি টুইট করা ছবি, কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড, অর্থাৎ এখানেই কসবার গুলশান কলোনি দেখতে পাচ্ছেন। 2011-র ছবিটা আমি আগে বলবো পিসিআর কে দেখাতে, 2011-র ছবি। সেখানে যদি দেখেন 2011 সালে কেমন ছিল এটা দেখুন। 2011 সালে এই জায়গায় দু জায়গায় জলাশয় রয়েছে, দেখতে পাচ্ছেন আপনি, এখানে জলাশয় রয়েছে, দু জায়গায় জলাশয় রয়েছে, মাঝে সরু রাস্তা রয়েছে, সেটাও ফাঁকা। পুরো ম্যাপে দেখতে পাওয়া যাচ্ছে জায়গাটা ফাঁকা রয়েছে, সরু জায়গা এগিয়ে এসছে। আর তার বাইরে, তার নিচেও দেখুন, নিচেতেও কিন্তু জলাশয় দেখতে পাওয়া যাচ্ছে, নিচের অংশটাতে কিন্তু জলাশয় রয়েছে, দুদিকে জলাশয় রয়েছে। 2011-র ছবি 108 নম্বর ওয়ার্ডে। এবার 2024-এর ছবি দেখুন। এই যে ছবিটা, সেই ছবিটা বদলে গেল 2024-এ। দেখুন, যে জায়গায় জলাশয় দেখিয়েছিলাম, যে সরু অংশের দুধারে জলাশয় দেখিয়েছিলাম, সেখানে আর একটাও জলাশয় দেখতে পাচ্ছেন না। না তো লেফট বাঁদিকে, না তো রাইট ডান দিকে, কোনো জায়গায় নেই। তার জায়গায় চলে এসছে ঘিঞ্জি বসতি। নিচের অংশের জলাশয়টা এখনো বর্তমান রয়েছে, অর্থাৎ এদিকে যে জলাশয় দেখাচ্ছি ওই জলাশয়টা এখনো বর্তমান রয়েছে, কিন্তু বাকি ওপরে যে দুটো অংশের জলাশয় নেই। পিসি সরকারের ম্যাজিকের মতো 10 বছরের মধ্যে, 12 বছরের মধ্যে ভ্যানিশ হয়ে গিয়েছে কসবা অঞ্চলের এই সুবিশাল দুখানা জলাশয়, তার সঙ্গে আরো ছোটখাটো কিছু জলাশয়, পুরোটাই ঘিঞ্জি বসতি। ভয়াবহ দৃশ্য দেখার পরে যদি এখনো পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা হয় যে কিভাবে এটা হচ্ছে, তাহলে তাকে আর কোনোভাবে চোখ খুলিয়ে অঙ্ক বোঝানো সম্ভব নয়। তবুও একদিকে ম্যাপ দেখালাম, এবার আপনাদের অঙ্ক দেখাই। অঙ্কের হিসেব কি বলছে, চলুন অঙ্কের হিসেবটা দেখা যাক। 10 বছরে দ্বিগুণ হয়েছে কসবা অঞ্চলের ভোটার। 10 বছরে কি হয়েছে, 2005 সালে যদি দেখি আমরা, সেখানে ছিল 16,690 জন ভোটার 2005 সালে। এবার 2005 সালের ছবি দেখার পরে একটু এগিয়ে যাই আমরা, 10 বছর পরের কি ছবি। এবার আসুন 2015 সালে ভোটারের সংখ্যা 33,196, অর্থাৎ 10 বছরে দ্বিগুণেরও বেশি ভোটার চেঞ্জ হয়ে গেছে, দ্বিগুণেরও বেশি ভোটার বেড়ে গেছে। কসবা অঞ্চল, অর্থাৎ যেখানকার সাধারণ মানুষরা বলছেন যে কিভাবে এটা হয়েছে, কারণ প্রচুর লোক বেড়ে গেছে, ডোবা বোঝানো হয়ে গেছে, প্রচুর কনস্ট্রাকশন উঠেছে। তাদেরই বক্তব্য যে ভোটারও রাতারাতি, মানে 10 বছরের মধ্যে দ্বিগুণেরও বেশি হওয়া সম্ভবই নয় প্রায়, সেটাও হয়েছে কসবার অঞ্চলে। আমার তো এই জায়গাতেই প্রশ্ন যে সত্যি তাহলে গুলশান কলোনিতে যা হচ্ছে সেটা কি শুধুমাত্র গুলশান কলোনিতে নাকি অন্যান্য জায়গাতেও হচ্ছে?
এই প্রশ্নগুলো যখন আমরা করছি ঠিক সেই সময়তে বাকি কি কি ছবি দেখতে পাওয়া যাচ্ছে? আজকে গুলশান কলোনিতে আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন, যদি এখন গুলশান কলোনিতে প্রতিনিধিরা গেলেও তাদেরকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে। সেখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা, দেখুন কি ভয়াবহ ছবি। বাড়ির গায়ে বাড়ি, একটা বাড়ির গায়ে আরেকটা বাড়ি রয়েছে কোথাও। ঠিক যেরকম মনে হচ্ছে গার্ডেন রিচ, মনে আছে আপনাদের খিদিরপুর গার্ডেন রিচে যখন বাড়ি ভেঙে পড়েছিল সেই সময়ের ছবি। একটা বাড়ির গায়ে আরেকটা বাড়ি, বাড়ির কোথাও কোনো জায়গায় গ্যাপ নেই। প্রশ্ন এটাই যেটা গতকাল থেকে করে আসছে, এইভাবে এই ঘিঞ্জি এলাকা তৈরি হয়ে গেছে, জলাশয় বোঝানো হয়ে গেছে, কারা থাকছেন, কিভাবে আসছেন, কোথা থেকে আসছেন, কেউ কিছু জানে না। কলকাতার মেয়র কিছু জানেন না। কানেকশন পাচ্ছে কি করে, মিউটেশন হচ্ছে কি করে, প্ল্যান স্যাংশন হচ্ছে কি করে, সব থেকে বড় কথা মিউটেশন রেজিস্ট্রেশন বাদ দিন, মানলাম কি অবৈধভাবে রয়েছেন। এই ঘিঞ্জি এলাকায় প্ল্যান স্যাংশন হলো কি করে, মেয়র জানেন না, মুখ্যমন্ত্রী জানেন না, আরেক মন্ত্রী এই চত্বরের জাভেদ খান তিনিও জানেন না, কাউন্সিলর সুশান্ত ঘোষ বলছেন যে এরকম তো হয়েই থাকে, এটাই নাকি স্বাভাবিক। তাহলে জানেটা কে? জলাশয় বোঝানো হয়ে গেল, বাড়ি তৈরি হয়ে গেল, রাতারাতি এলাকায় নতুন নতুন লোক চলে এলো, নতুন নতুন চরিত্র, নতুন নতুন মুখ, বোরখা পরে ঘুরছেন, বোরখা পরে ভোট দিচ্ছেন, তারা কারা কেউ জানেন না। রেশন দোকানের লাইন, কলেজ জলের লাইনে নতুন নতুন মুখ দেখতে পাওয়া যাচ্ছে, ভাষা আলাদা, ব্যবহার, চারিত্রিক পরিচয়, চারিত্রিকভাবে তাদের একটুখানি ব্যবহারটা অন্য রকমের, খাওয়া দাওয়ার ধরন আলাদা, পোশাক আলাদা, উচ্চারণ আলাদা, কিন্তু অথচ কেউ জানছেন না কোথা থেকে আসছেন, তারা কিভাবে আসছেন। বোধহয় শুধুমাত্র উত্তরপ্রদেশের এটিএস ছাড়া আর কেউ এখনো পর্যন্ত এদেরকে ট্র্যাক করতে পারেনি, অন্তত এই ওয়ার্ডের কাউন্সিলর তো নয়। একের পর এক যখন এই ঘটনাগুলো আসছে তখনই সামনে এসেছিল ঝাড়খণ্ডের বিষয়। আমি আজকে গুলশান কলোনি নিয়ে ডিবেটে যাওয়ার আগে খুব সংক্ষেপে, যেহেতু জমি জিহাদ দিয়ে শুরু করেছিলাম, দুটো রুট দেখাবো আপনাদের। কিছুক্ষণ আগে দেখালাম যে ঝাড়খণ্ডের কি পরিস্থিতি, দুটো রুটে দেখুন কিভাবে বাংলাদেশ থেকে মালদা হয়ে, সাহেবগঞ্জ হয়ে, কাটিয়ার হয়ে, পূর্ণিয়া, গোড্ডা হয়ে আরারিয়া পৌঁছে যাচ্ছে। আর একটা রুট রয়েছে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ হয়ে, জামতারা হয়ে, পাকুর হয়ে দুমকা পর্যন্ত চলে যাচ্ছে। ঘটনাচক্রে ঝাড়খণ্ডে ভোট হয়ে গিয়েছে, রেজাল্ট রয়েছে, তার আগে যে ছবি, যে রুট আমাদের সামনে আসছে, যে অভিযোগ আজকে কোথাও অগ্নিমিত্রা পালও করেছেন, ভয়াবহ। দেখুন কিভাবে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ হয়ে পাকুর, দুমকা চলে যাচ্ছে একটা রুট, জামতারা চলে আসছে, অন্যদিকে বাংলাদেশ থেকে মালদা হয়ে কাটিহার, পূর্ণিয়া, গোড্ডা, আরারিয়া, কিশনগঞ্জ, পূর্ণিয়া, কিভাবে প্রত্যেক মুহূর্তে অনুপ্রবেশকারী এই রুটগুলোকে ইউজ করে করে ঢুকছে। এবং শুধু তাই নয়, এত এরকম মুক্তাঞ্চল অনুপ্রবেশকারীদের যেখান থেকে অন্যান্য রাজ্য পর্যন্ত চলে যাচ্ছে। কি বলছেন কসবার গুলশান কলোনির লোকজনেরা, জানা খুব জরুরি। কি এটা কি হঠাৎ করে হচ্ছে? কসবার গুলশান কলোনির লোকজনের বক্তব্য শোনার আগে অগ্নিমিত্রা পল কি বলছেন তিনি, যেভাবে কোথাও ঝাড়খণ্ডে জামাই টোলা তৈরি হয়ে গেছে, পশ্চিমবঙ্গকে ব্যবহার করে অনুপ্রবেশকারীরা ঢুকছেন এবং ঢুকে সেখানে জমি জমা কিনে নিচ্ছেন, জমির মালিক হয়ে যাচ্ছেন। ঠিক যেভাবে কোথাও শুনতে পাচ্ছি, এখন মিল পাচ্ছি, এই গুলশান কলোনিতে অনুপ্রবেশকারীদের দাপট বেড়ে যাচ্ছে। শোনাবো অগ্নিমিত্রা পল কি বলছেন। এটা একটা খুব স্ট্র্যাটেজি, এটা বলতে পারি। এটা কেন হঠাৎ করে হচ্ছে না, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তুষ্টিকরণের রাজনীতি করছে, এটাও ইটস আ পার্ট অফ ইট। এটা এখন ল্যান্ড জিহাদ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জমি, আপনার প্রাইভেট জমি হতে পারে, সরকারের জমি হতে পারে, খাস জমি হতে পারে, বিএলআরও অফিসে গিয়ে 30,000 টাকা দিয়ে দলিল চেঞ্জ করে নেওয়া। 2011 সালে তৃণমূল আসার সময় বা আসার আগে একটা ছবি এসেছে স্যাটেলাইটের, যে কসবাতে কতগুলো ওয়াটার বডি ছিল, বড় বড় ওয়াটার বডি। 2024 একই জায়গার ছবি স্যাটেলাইটের, একটা ওয়াটার বডি নেই, সব বুঝিয়ে দিয়েছে। এটা বিষয়টা তো সবাই জানে, ওখানকার যে এমএলএ, এমপি, বিডিও, মুখ্যমন্ত্রী, ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট সবাই জানে। এটা শুধু যে কসবায় গুলশান কলোনিতে হচ্ছে তা নয়, গুলশান কলোনিতে, বাকি পুরো পশ্চিমবঙ্গেই এটা হচ্ছে। এই রাজ্যে ল্যান্ড জিহাদ হচ্ছে, ঝাড়খণ্ডে 1.5 মাস ইলেকশনের কাজ করে এলাম, সেখানেও সেম ল্যান্ড জিহাদ হচ্ছে। একটা টোটাল সাঁওতাল পরগনাকে শেষ করে দিয়েছে। তাহলে আজকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ইন্ডিজোটের আরেক অ্যালায়েন্স পার্টনার হেমন্ত সোরেন, তাদের অ্যাটিচিউড, তাদের স্ট্র্যাটেজি, তাদের দেশকে শেষ করার তাদের কি মানসিকতা, সেটা আপনি রিয়েলাইজ করুন।
যে কথা বলছিলেন অগ্নিমিত্র পাল, অর্থাৎ ঝাড়খণ্ডের কথা বলছিলেন, কি চলছে সেখানে? সেখানে একাধিক জায়গা থেকে, গ্রাম থেকে অভিযোগ আসছে যে সেখানে নাকি যেভাবে কোথাও এই পশ্চিমবঙ্গের মাধ্যমে ঢুকে সেখানে অনুপ্রবেশকারীরা পৌঁছে যাচ্ছেন, সেখানকার মেয়েদের বিয়ের প্রস্তাব দিচ্ছেন এবং তারপর প্রেমের প্রস্তাবে রাজি হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে দানপত্রের মাধ্যমে জমি দখল করে নিচ্ছেন। প্রথমে আদিবাসীদের গ্রামে বসবাস শুরু করছে অনুপ্রবেশকারীরা, গরিবদের সাহায্যের নামে জমি দখল চলছে, আদিবাসী মেয়েদের প্রেমের জালে ফাঁসানো চলছে, এলাকার মেয়েদের ফুসলিয়ে বিয়ে করা হচ্ছে, যৌতুক হিসেবে মেয়েটির পারিবারিক জমি দাবি করা হচ্ছে, কৃত্রিমভাবে বদলাচ্ছে জনবিন্যাস, সাঁওতাল পরগনা বদলাচ্ছে বাংলাদেশি মহল্লায়। এই ঘটনাগুলো ঘটছে। অগ্নিমিত্র পলের এই অভিযোগ কি অমূলক? দেখুন কি বলছেন কসবার আদিবাসিন্দারা। অগ্নিমিত্র পল বলছেন যেভাবে কোথাও ল্যান্ড জিহাদ, জমি জিহাদ হচ্ছে ঝাড়খণ্ডে, ঠিক সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। আর এটা হিমশৈলের চূড়ামাত্র, কসবার গুলশান কলোনি। আজকে কসবার আদিবাসিন্দারা কি বলছেন, আমরা আজও গিয়েছিলাম, কি বলছেন শুনুন সেখানকার লোকজনেরা, যারা বহু পুরনো কসবার বাসিন্দা। ভেড়িগুলো বোঝানো হলো হট করে, এত বড় বড় বহুতল ফ্ল্যাট উঠে গেল, এগুলো কারা করলো? এখানে কি কোনো বহিরাগতরা এসেছিল? এইসব প্রমোটাররা সব, বড় প্রমোটাররা সব, বড় বড় প্রমোটার প্রমোটার সব, বড় বড় প্রমোটার। কি দখল করে নিয়েছে সব? না, জমি কি জমি মনে হয়। গুলশান কলোনি রয়েছে, সেখানে কি বহিরাগতদের সংখ্যা বেশি? না, বেশি এখানে, বেশি মোহামেডানের সংখ্যা বেশি এখানে। হ্যাঁ, তারা কি সবাই বাইরে থেকে এসেছিল? হ্যাঁ, সব বাইরে থেকে আমার সময় মনে হয়, সব বাইরে থেকে? সব বাইরে থেকে। সব বাইরে থেকে মানে কোথা থেকে? বাংলাদেশ, বাংলাদেশ, পাকিস্তান। এই 108 নম্বর ওয়ার্ডে ভোটারের সংখ্যা, বহিরাগত ভোটারের সংখ্যা কি বেড়ে গিয়েছে? হ্যাঁ, বেড়েছে। হ্যাঁ, বেড়েছে। কেন, কিভাবে বাড়লো? বাংলাদেশ বাইরে বাইরে লোক আসে, সব পয়সা দিয়ে সব করে নিচ্ছে, কার্ড ফার্ড সব, রেশন কার্ড, ভোটার কার্ড করে নিচ্ছে সব, পয়সা দিয়ে করিয়ে হ্যাঁ, নিয়েছে? সব পয়সা দিয়ে, মানে জাল। হ্যাঁ। এই 108 নম্বর ওয়ার্ডে নাকের ডগায় এতগুলো বহুতল উঠে গেল, আপনাদের চোখের সামনেই উঠেছে। এটা কত বছর ধরে চলছে? এগুলো কি ভেড়ি বুঝিয়ে তৈরি করা হলো? না, ওগুলো মাঠ ছিল, মাঠ থেকেই হয়েছে। মাঠ ছিল, এই মাঠগুলো কি দখল করে নেওয়া হয়েছিল কোনোভাবে? ওগুলো সব আগে সব দখল করে নিয়েছিল। কারা দখল করে নিয়েছিল? ওরা সব বাঙালরা সব এসে ছিল, তো ওরাই। বাংলাদেশের কি অনুপ্রবেশকারীরা এসেছিল? হ্যাঁ, আজকে না বলে 25 বছর আগের কথা। তখন থেকেই তারা এখানে বসবাস শুরু করে ফেলেছে। হ্যাঁ, বাইরের লোক, বহিরাগত লোক এখানে অবৈধভাবে তারা ভোটার কার্ড বানিয়ে খানকিরির জন্য তো বাংলাদেশি ধরা পড়ছে না, প্রচুর বাংলাদেশি থেকে। মানে তারা কি ভোটার? ওই ইলিগালভাবে ভোট করে দিচ্ছে, জিততে তো হবে, ভোট করে দিচ্ছে তো ভোটার হয়ে যাচ্ছে, সব ভোটার হয়ে গেছে দাদা, যাদের জীবনে দেখিনি এখানে আছে। ভারতীয় পক্ষে চলে, জানেন, সব ছেলেরা চেষ্টা করে এখানে, যেটা জীবনে আমাদের এখানে কালচারই ছিল না, জীবনে হয়েছে। ভোটার বেড়ে গেছে। ভোটারটা কোন দিকটায় বেড়েছে? আমাদের এই 108 নম্বরের ভেতরে বেড়েছে। গুলশান কলোনির ভোটার সব এখানে দিতে আসে, ওদের নামে লিস্ট আছে, এখানে ভোট দিতে দেখেছি আমি। 5 বছর 10 বছর আগে এইসব এলাকা? না, এই বছরে এইটাই দেখেছি আমি। এই সামনের বছরে যে ভোটটা হলো, হ্যাঁ, পৌরসভা, হ্যাঁ, মানে যে ভোটে সুশান্ত ঘোষ জিতলো। হ্যাঁ, গুলশান কলোনি অনেক ভোটার হয়েছে, অটোয় করে লাভে আর ভোট নেয়। মেন রোডটা দিয়ে লাভছেন, বাঁদিকে যত লোক আছে প্রায় এখানে ভোটার, ডান সাইডে যত আছে ওদিকে ভোটার, ওদিকে আপনার এতে ভোট দিচ্ছে না। ভোটার অনেক বেড়ে গেছে, ভোটার এত ছিল না, আর এত ঝামেলা আমাদের এদিকে ছিল না। এখন টুকটাক ঝামেলাও বেড়ে গেছে, আর ভোটার অনেক বেড়ে গেছে। ভোটার অনেক বেড়ে গেছে। একটা ছোট্ট পরিসংখ্যান নিয়েছিলাম কিছুক্ষণ আগে যে লাস্ট 10 বছরে, 12 বছরে কীভাবে 10 বছরে কীভাবে দ্বিগুণ হয়ে গেছিলো, 16,000 থেকে 33,000-এর ওপরে। এখন কথা জানি না 50,000-এর কাছাকাছি হয়ে যেতে পারে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, বিজেপি নেতা এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ রয়েছেন আমার স্টুডিওতে, রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, এবং রয়েছেন সীমান্ত সুরক্ষা চেতনা মঞ্চের তরফ থেকে সোনালী ধর। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি জানি না যে এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা, কিন্তু একের পর এক যে খবরগুলো আসছে, গুলশান কলোনি থেকে সূত্রপাত, যদি জেলাভিত্তিক আরও ডিপ রিপোর্টিং করা যায়, প্রতিবেদন তুলে ধরা যায়, তাহলে হয়তো জেলা থেকেও আরও অনেক গুলশান কলোনির খবর আসবে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, খাস কলকাতায় কসবা চত্বরে এটা হচ্ছে, অথচ মেয়র কিছু জানেন না, মুখ্যমন্ত্রী কিছু জানেন না, সেখানকার কাউন্সিলর কিছু জানেন না, কেউ কিছু জানেন না।
কিন্তু 108 নম্বর ওয়ার্ডের চরিত্র বদলে যাচ্ছে, আবাসনের গায়ে আবাসন তৈরি হয়ে যাচ্ছে, কোথা থেকে হচ্ছে, ভোটার বেড়ে যাচ্ছে। লোকজন বলছেন এতদিন বাদে যখন আমাদের রিপোর্টার যাচ্ছে যে দেখেছি তো অনেক ছেলেদের দেখেছি বোরখা পরে এসে এসে ভোট দিয়ে যায়। আমি রুদ্রনীলকে দিয়ে শুরু করি। রুদ্রনীল, গতকাল কথা হয়েছিল, আপনি বলেছিলেন ওপেন চ্যালেঞ্জ করেছিলেন এই শো থেকেই। আমি জানি না যে ওপেন চ্যালেঞ্জ করার পর 24 ঘন্টা অতিক্রান্ত আপনার কাছে কোনো লিগ্যাল নোটিশ এখন অবধি এসছে কিনা সুশান্ত ঘোষ বা মেয়রের তরফ থেকে। এখনো কি একই অভিযোগ করবেন, একই জায়গায় নিজের অবস্থানে থাকবেন যে এই পুরো বিষয়টা হচ্ছে আসলে একটা বৃহৎ চক্রান্ত, দীর্ঘদিন ধরে কাজ চলছে, রাতারাতিটা হওয়া সম্ভব নয়? এই 10 কেজির মাছকে ঢাকবার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 250 গ্রাম শাক কিনেছেন অজুহাতের। তিনি নেমে পড়েছেন, তিনি জড়িয়ে যে পুরো বিষয়টার সঙ্গে, যিনি আমাদের ভূমি রাজস্ব, ভূমি যাবতীয় যা বিষয়ক তিনি মন্ত্রী রয়েছেন, তার দায়িত্বে আমরা ছেড়েছি দেখাশোনা করবার জন্য। তিনি মালকিন হয়ে গিয়ে সেই জমি দিয়ে দিচ্ছেন, সেটা আদিবাসী মানুষের জমি হোক, যে কোনো জমি হোক, জলা জমি হোক, সেটাকে রূপান্তরিত করে দিচ্ছেন বেআইনিভাবে। ববি হাকিম জমি চিহ্নিত করে দিচ্ছেন। এই সুশান্ত ঘোষেরা শুধু একটা জায়গাতে নেই, বিভিন্ন জায়গায় রয়েছে এবং এদের ভোট দরকার রয়েছে। কমতে শুরু করেছে ভোট, তাই ভোটার দরকার রয়েছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জমি দখল সেটা দিয়ে হচ্ছে, আর বাকি জায়গায় অবৈধ নির্মাণ। এই একটা নেক্সাস, একটা ত্রিভুজ হয়েছে। এখন এই ত্রিভুজের মাথাতে যিনি বসে রয়েছেন, কে নোটিশ দেবে? যারা নিজেরা বেআইনি কাজ করেছে, যারা নিজেরা দেশবিরোধী, রাজ্যবাসী বিরোধী কাজ করছে, আইন বিরোধী কাজ করছে, তাদের কোনো হিম্মত আছে নোটিশ দেবার? বলেছিলেন যে প্রেস মিট করে ববি হাকিম বা এই সুশান্ত ঘোষেরা বা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বনাশের মাথায় রয়েছেন কাণ্ডারি, কেউ কি জানে না? আমি আপনাদের কথা শুনে গুলশান কলোনিকা নিয়ে আলোচনা হচ্ছিল। হায়দার নাকি দেখাশোনা করে, জুলকার কে ববি হাকিম চেনেন না, এই সুশান্ত ঘোষ ওরফে স্বরূপ, এর এক স্বরূপ, সেও নাকি চেনে না। কেউ কাউকে চিনতে পারছে না। অজস্র ছবি আমার কাছেই রয়েছে যেখানে সুশান্ত ঘোষ এই জুলকারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে যা যা হয়ে রয়েছে, ড্রেনের ওপরে দোকান একের পর এক এই সুশান্ত ঘোষ তিনি বসিয়েছেন। গোলাগুলি খেতে এমনি মারা যাচ্ছিলেন না, আর আন্তরিকতার সম্পর্ক নিজেদের মধ্যে। আর এখানে আরেকটা গন্ডগোল ঘটেছে, এই ববি হাকিম এবং জাভেদ খান, তাদের মধ্যে কি যেন একটা ঘটে গেছে। তাই জাভেদ খান নিজ ভূমে পরবাসী টাইপের হয়ে গিয়ে এখন 108-এ পাই দিতে পারেন না। 107-এর আগের কাউন্সিলর ছিলেন এই সুশান্ত ঘোষ, যেখানে লিপিকা মান্না এখন কাউন্সিলর। সেই লিপিকা মান্নার এলাকাও কিন্তু চালান এই সুশান্ত ঘোষেরা। বলে রাখা ভালো, এই ত্রিভুজ বুঝতে সুবিধা হওয়ার জন্য, যে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট, যেখানে শুভেন্দু অধিকারীকে হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে, এজেন্ট ছিলেন এই সুশান্ত ঘোষ। একটা সুন্দর নেক্সাস চলছে। ব্রিটিশ যেমন যাওয়ার আগে কেটে কুটে সর্বনাশ করে দিয়ে গেছিল আমাদের দেশটাকে, 26-এ বিদায়ের লগ্নে সর্বনাশটা করে দিয়ে যাচ্ছে সমস্ত কিছু। এটা তো প্রশ্ন আমার, যেখানে আজকাল ছবি আমরা দেখলাম যে গায়ে গায়ে এই গার্ডেন রিচ যখন ভেঙে পড়েছিল, মেয়র বলেছিলেন যে আমার পক্ষে তো নজর রাখা সম্ভব নয়, পুরসভার কর্মীরা এর জন্য দায়ী। আবার সত্যি জানতে ইচ্ছে করছে, মেয়র কি এক্ষেত্রে বলবেন গুলশান কলোনিতে পুরসভার কর্মী কর্মচারীরা যারা ইঞ্জিনিয়ার তারা এর জন্য দায়ী? গোটা গুলশান কলোনিতে গায়ের ওপর গায়ে ফ্ল্যাট রয়েছে, সেখানে কারা থাকছে, কে আসছে, কিভাবে রেজিস্ট্রি হচ্ছে, আদৌ মিউটেশন হচ্ছে কিনা, সব থেকে বড় কথা প্ল্যান পাস হচ্ছে কি করে এইভাবে, সেটার উত্তর মেয়র জানেন না। তিনি বলছেন যে আমার বাড়ির সামনে তো জলাজমি ভরানো হয়েছে। ফিরহাদ হাকিম জানেন না এগুলো? মুখ্যমন্ত্রী বলতে বলেছেন, তাই ফিরহাদ হাকিম। এটা তো একটা সিন্ডিকেটের মধ্যে পুরো বিষয়টাই চলছে। পুলিশের তো পরিবার আছে, যেখানে যে রাজ্যে আইপিএস পুলিশ অফিসাররা ওয়ার্দির অসম্মান করে, অশোক স্তম্ভের অসম্মান করে নবান্ন অভিযান করা যাবে কি যাবে না, যারা বলছেন তথ্য প্রমাণ লোপাট করতে আর্জি করে যারা উপস্থিত ছিল তাদের ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট বলে দেওয়া হচ্ছে, যাদের দিয়ে আমাদের ওই বোন অভয়া বা তিলোত্তমা তার পরিবারকে টাকা পাঠানোর অঙ্কে যারা খেলায় রয়েছে, যারা ওই ডেড বডি পুড়িয়ে দেওয়ার খেলায় রয়েছে, এই আইপিএস যারা জড়িয়ে রয়েছে বড় একটা সংখ্যায়, তো তারাই তো পরিষ্কারই তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে চোখ বন্ধ করে নেওয়া কি কারণের জায়গা। তারা ওরদিকে অসম্মান করছেন, শপথকে অসম্মান করছেন কি জন্য? নেপথ্যে খেলা যদি টাকা ছাড়া আর কি আছে, তারা নিজেরা প্রমাণ দিক যে পশ্চিমবঙ্গবাসী, সারা ভারতবাসী তারা দেখে মাথা নিচে। দেখুন, বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন জায়গায় রয়েছে, কোথাও বিজেপি রয়েছে, কোথাও বিজেপি বিরোধী দল রয়েছে, কোথাও এই মমতা বন্দ্যোপাধ্যায় জোট সঙ্গীরা রয়েছেন, বিভিন্ন জায়গায় রয়েছে। ভুল কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও হয়েছে, কিন্তু পরিকল্পিত উপায়
কিভাবে মানুষের সর্বনাশ করা যায় ভোট এবং টাকার জন্য, তা ধারাবাহিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যা হয়ে চলেছে, সেখানে সরকারি অফিসাররা আইএস আইপিএস অবধি সিদ্ধারা বিকিয়ে দিয়েছেন। ডিএম কারা, যারা জেলা তৃণমূলের নেতা, আজকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশের নিচুতলা টাকা তুলছে, তোলাবাজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন আজকে। উনি এখন বুঝতে পারছেন যে পুলিশ ঠিক পুলিশের কাজ করছে না হয়তো। উনি মিথ্যে কথা বলছেন। স্বর্ণালী, এটা বলতে পারি যে যারা নিচের তলার পুলিশ কর্মীরা রয়েছেন, তারা যখন বিভিন্ন অজুহাতে নিরপেক্ষ সংবাদ মাধ্যম থেকে শুরু করে যে কোনো বিরোধীরা বা সাধারণ মানুষ, ইভেন কি ফেসবুকে আমি পশ্চিমবঙ্গে ভালো নেই এই কথাটা লিখতেও পারেন না, তাদের অ্যারেস্ট করেন, নোটিশ পাঠান, এই পুলিশকে বাধ্য হতে হয়। আমাদের যখন অ্যারেস্ট করে তারা ক্ষমা চায়, চেয়ে বলে স্যার উপরে নির্দেশ। জিজ্ঞেস করুন এখানে বিরোধীদের মধ্যে শতরূপ রয়েছে, তারা বলুক প্রত্যেকেই যে এদের কাজ তো একটাই রয়েছে। ওপর মহলের পুলিশটা বিকিয়ে গেছে আর নিচের মহলের কিছু পুলিশ এটার সঙ্গে জড়িয়েছে, বাকি পুলিশরা বাধ্য হচ্ছে, ট্রান্সফার হয়ে যাবে বউ বাচ্চা নিয়ে। আমি জানি না যে নতুন পুরনো কোন ঘটনার পর মাঝে মাঝে মুখ্যমন্ত্রী বোধোদয় হয়। আমি শতরূপের কাছে আসার আগে বলি, এই মুহূর্তে কিছুক্ষণ আগে শতরূপ মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছিলেন। তার বক্তব্য হচ্ছে, দেখিয়ে দিই একবার সবাইকে, খোদ পুলিশ মন্ত্রীর কাঠগড়ায় নাকি পুলিশের বিরুদ্ধে চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। বোধোদয় নাকি ওই শাক দিয়ে মাছ ঢাকা, কয়লা বালি চুরির অভিযোগ করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে চুরি হচ্ছে কয়লা বালি। দপ্তরের মন্ত্রীর কথা শুনছে নাকি পুলিশ? মানে আমি বুঝতে পারছি না, মানে নিজের দপ্তরের বিরুদ্ধে প্রশ্ন করছেন নাকি কার উদ্দেশ্যে বলছেন? তার সঙ্গে সিআইএসএফ এর উপর দায় চাপালেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে সিআইডিও ভালো কাজ করছে না, সিআইডির কাজেও নাকি অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শুনিয়ে নেব কি বললেন কিছুক্ষণ আগে, 1 ঘন্টাকে প্রেস কনফারেন্স করেছেন। আমি একটা কথা বলি রাজীব, কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে? ওয়াই? সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। শতরূপ, মুখ্যমন্ত্রী কিন্তু অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি একদম কড়া ভূমিকা নিয়েছেন, যার কোনো রকম কিছু অন্যায় তিনি টলারেট করবেন না। জমি কি করে বেহাত হয়ে যাচ্ছে, ল্যান্ড নিয়ে পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে সবকিছু নিয়ে তিনি অত্যন্ত কড়া বার্তা দিচ্ছেন যে এগুলো তিনি টলারেট করবেন না। একটু বেশি দেরি হয়ে গেল বোধোদয় হতে, নাকি আদেও এটা কোনো বার্তা রয়েছে? কথা বলছি, আমি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বিরোধী, আমি ওনার বিরোধী হলেও রাজনৈতিক একজন নেত্রী হিসেবে ওনাকে আমি চিরকাল সম্মান করেছি, ওনার লড়াইকে, বা বিরোধী নেত্রী হিসেবে ওনার যে মানে একটা জেদকে বা যাই হোক। কিন্তু মানে আমার খুব খারাপ লাগছে এই কথাটা ব্যবহার করতে, যে উনি ক্রমশ একটা ভাঁড়ের পর্যায়ে নিজেকে নামিয়ে আনছেন। কেন এক রাজনীতি না বারবার করতে ওটা লোক হাসানো হয়ে যায়। ওনার এই যে স্ট্র্যাটেজিটা, যে যখনই দেওয়ালে পিঠ থেকে যাবে আমি দেখিয়ে দেবো ভাই গোটা দুনিয়া বিশ্ব সংসার খারাপ, খালি আমি ভালো, মানে সবাই বুঝে গেছে গভর্নমেন্টটা চোর। এবার যে কথাগুলো বিরোধীদের বলার কথা সরকারের বিরুদ্ধে, উনি নিজে মুখ্যমন্ত্রী হিসেবে সেই কথাগুলো আরও জোরে চিৎকার করে বলে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন, যাতে কালকে চায়ের দোকানে আলোচনা হয় যে না পুলিশগুলো চোর, নেতাগুলো সব ছেঁচড়া, কিন্তু আমাদের দিদি খুব ভালো। এইটা করে কিন্তু উনি অনেক বছর সফল হয়েছেন, কিন্তু এক স্ট্র্যাটেজি তো বারবার করে রিপিট করা যায় না। এখন ক্রমশ এটা একটা ভাড়ামির পর্যায়ে চলে যাচ্ছে। আজকে যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, কেন উনি যে কথাগুলো বলছেন যে ঠিকই তো পুলিশের সাহায্য ছাড়া কারোর ক্ষমতা আছে নাকি এত টাকা চুরি করার, কিন্তু পুলিশ সাহায্য করছে এটা যেরকম অপরাধ, তেমন পুলিশের সাহায্য নিচ্ছেটা কে? চাকরি চুরিতে যদি পুলিশ সাহায্য করে, সাহায্য তো নিচ্ছে পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরি করতে। কয়লা চুরিতে পুলিশ সাহায্য করছে, কিন্তু কয়লা চুরি করছে তো আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি। গরু চুরিতে পুলিশ সাহায্য করছে, কিন্তু গরুটা তো চুরি করছে অনুব্রত মণ্ডল। সুতরাং যে সাহায্য করছে সে একা দোষী, আর যারা সাহায্যটা নিচ্ছে 90% কমিশন যারা খাচ্ছে তারা ধোয়া তুলসী পাতা, এ তো হতে পারে না। আজকে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে স্বর্ণালী, দেখো ওই এলাকাতে
আমি তো 3বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছি, 3বারই হেরে গেছি, এবং আমি দিনকে দিন রাতকে রাত বললেও যখন তৃণমূলের কাছে কোনো উত্তর থাকে না তখন আমাকে বলে যে ও কসবায় হ্যাট্রিক করেছে, এই করেছে, হেরে গেছে। আমি বলছি যে দেখো, আমি কখনো হেরে গিয়ে কোনো অজুহাত দিইনি, আমি বা আমার পার্টি কোনো অজুহাত দেয়নি, কিন্তু সত্যি সত্যি ওখানে কি পরিস্থিতিতে ভোট, এবং খালি ভোটের দিন কি ভোটের 1 মাস আগের প্রস্তুতি নয়, কীরকমভাবে ওখানে প্রেক্ষাপট নির্মাণ করা হয়েছে ভোটের বছরের পর বছর ধরে। আজকে কিন্তু একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে গোটা পশ্চিমবাংলা যা জানছেন, আমি বলছি সিকিভাগ জানছেন। যে যে বিষয়গুলোকে আমি তোমায় বলি, 2022 সালের 23শে জুলাই আমরা পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার বাড়িতে টাকার পাহাড় দেখেছিলাম। তো তোমার মনে থাকবে, তোমরা রিপাবলিকেও খুব ভালো করে কভার করেছিলে, তখন তোমাদের চ্যানেলটা সবে কয়েকদিন হলো শুরু হয়েছিল। এই টাকার পাহাড় কিন্তু আমি পশ্চিমবাংলার মিডিয়াকে দেখিয়েছিলাম 2021 সালে একটা ভিডিওতে ভোটের প্রচারের সময়। ধর্মেন্দ্র সিং বলে জাভেদ খানের ডান হাত, একজন প্রমোটার, যে গোটা তপসিয়া অঞ্চলের পুকুর ভরাট করে তপসিয়াতে, এই তুমি দেখবে ওখানে মসজিদ আছে, টালিখোলা মসজিদ, এলাকাটার নাম টালিখোলা কেন, সমস্ত বাড়িগুলো ছিল টালির বাড়ি। আজকে সেই জায়গায় একটা সিঙ্গেল বাড়ি তুমি দেখাতে পারবে না যে বাড়িটা কিনা লিগাল, একটা বাড়ি দেখাতে পারবে না। 10টা লিগাল বাড়ির মধ্যে একটা ইলিগাল নয়, 10টা ইলিগালের মধ্যে একটা লিগাল বাড়ি কোনোভাবে দাঁড়িয়ে আছে, কালকে সকাল থেকে ওখানে ইলিগাল বিল্ডিং হওয়া শুরু করবে। এই ধর্মেন্দ্র সিং, জাভেদ খানের পার্টি অফিসে এই টেবিল রাখা আছে, ইলেকশনে আমরা লড়াই করছি, এরকমভাবে টাকার পাহাড়, মানে দেখা যাচ্ছে না, লোক ঢেকে গেছে টাকার পাহাড়ে। ওদের অফিস থেকে একজন ভিডিও করে আমায় পাঠিয়েছিল, মিডিয়াতে সেটা প্রকাশ করেছিলাম, সেটাকে নিয়ে ইলেকশন কমিশনে চিঠি দিই, সেটাকে নিয়ে আমরা বাকি সমস্ত এজেন্সিতে চিঠি দিই। সেই সময় তোমাকে বলছি, আজকে পর্যন্ত একটা কোনো মানে কাউকে গ্রেপ্তার ছেড়ে দাও, ইলেকশন কমিশন কি কোনো এজেন্সি, ইভেন ইডি থেকে শুরু করে কেউ ডেকে জিজ্ঞেস পর্যন্ত করলো না টাকাটা কোথাকার। ওই টাকা কিন্তু ভোটে ব্যবহার হয়েছে, খালি আমার বিরুদ্ধে ব্যবহার হয়েছে তা নয়, যিনি বিজেপি প্রার্থী ছিলেন ডক্টর ইন্দ্রনীল খান, তার বিরুদ্ধে ব্যবহার হয়েছে। সাধারণভাবে ওটা ভোট করতে গিয়ে এরকমভাবে এই বেআইনি টাকার, এবং আর যে অভিযোগ করছেন ওরা যে বাইরে থেকে ভোটার আসে, আমি চিনতে পারি না আমরা যে আগের জনকে পেছনের জনকে ভোট দিয়ে চলে যায়। আমি তোমাকে ওটা তো বলছি। পরের কথা, ভোটার লিস্ট দেখো, এই যে গুলশান কলোনি নিয়ে কথা হচ্ছে, যারা ওখানে গেছে তারা জানবেন, গুলশান কলোনি বেসিক্যালি মাটিনপাড়া অঞ্চলে, ওই যেখানে তৃণমূল ভবনটা, তার পেছনের একটা এলাকা, ওই ভিআইপি বাজার দিয়ে ঢুকতে হয়। এবার ওটা 3টে বুথ নিয়ে গুলশান কলোনি ছিল। আমি যখন প্রথম গুলশান কলোনি দেখি তখন ওটা 3টে বুথ ছিল, এখন সেটা বাড়তে প্রায় 6টা বুথ পার করে এখন জায়গাটা বাড়ছে ক্রমশ। এই গুলশান কলোনিতে আমি তোমায় বলছি স্বর্ণালী, একজন মানুষের 5 রকমভাবে নাম, 5টা পার্টি, যে 5টা কি 6টা বুথ আছে ওখানে এক মানুষের। এবার আমরা দিস্তে কাগজ এবার তপসিয়ায় থাকেন, তার নাম গুলশান কলোনির 5টা, তপসিয়াতে যা আছে গুলশান কলোনির 5টা বুথে 5 রকমভাবে তার নামটা তোলা, কখনো মিডল নেমটা আগে দিয়ে সার নেমটা পরে দিয়ে, কি নানা রকম, কখনো একই রকমভাবে, একভাবে ছবি এক, সব এক। এবার আমরা দিস্তে কাগজ সোনালি, প্রত্যেক বছর ভোটার লিস্ট সংশোধন হয়, আমরা দিস্তে কাগজ ইলেকশন কমিশনে জমা দিয়েছি, আজকে পর্যন্ত একটা নাম যে কোনো কারণে হোক না কেন ডিলিট হয়নি। যে অভিযোগটা আজকে ওখানকার লোকেরা করছেন একদম সঠিক অভিযোগ। এই কথা বলতে গিয়ে আমাদের বিরুদ্ধে, দেখো আমি কমিউনিস্ট পার্টি করি, জীবনে কোনো দিন আর যাই করি না কেন কখনো সাম্প্রদায়িক রাজনীতি কি কোনো সম্প্রদায়কে অপমান করার রাজনীতি আমরা করিনি, বরং আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ন্যায্য দাবি দেওয়ার পক্ষে দাঁড়িয়েছি বলে অনেক সময় আমাদেরকে আক্রান্ত হতে হয়েছে সংখ্যালঘু তোষণকারী বলে। আমরা যখন ওই অভিযোগ করেছি বারবার করে যে ভারতের কোনো আইন এটা আপনাকে পারমিট করে না, আপনি বোরখায় হোক কি ঘোমটায় হোক মুখ ঢেকে ভোট দিতে যাবেন, এটা এর সঙ্গে ধর্ম সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। একজন মহিলা তিনি ঘোমটা দিতে পারেন মাথায়, কিন্তু তিনি যদি ভোটার আই কার্ডের জন্য ছবি তুলে থাকেন ক্যামেরার সামনে, তার মানে তিনি অসূর্যংস্পর্শা নন, তিনি ক্যামেরাকে ফেস করে ছবি তুলেছেন। তেমন হিজাবে হোক কি যাতেই হোক না কেন, তিনি এটা আপনার একদম গণতান্ত্রিক অধিকার। যখন কর্ণাটকে হিজাব ব্যান করার জন্য বিজেপি বলেছেন যে পুরুষরা বোরখা পরে আসছে ভোট দিতে, দেখো এগুলো তো আমি ফেস করেছি, তারা মহিলাই নয়, আমি তো এগুলোর মধ্যে দিয়ে গেছি, ফেস করেছি। আমি তোমাকে একদম আমার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা বলছি। না আমি জানি শতরূপ যখন এই কথাগুলো বলছেন হয়তো অনেকেই বলবেন যে আচ্ছা ও তো 3বার কসবা থেকে দাঁড়িয়ে 3বার হেরেছে, এখন এই যুক্তিগুলো দাঁড় করাচ্ছে, কিন্তু এখন এটা শতরূপ নন, এখানকার সাধারণ মানুষ এখন একই কথাগুলো বলছে। জাস্ট তোমায় বলি, খুব সেন্সিটিভ বিষয় তো, আমি জাস্ট কথাটা আমার শেষ করে নিই। তেমনই একজন মহিলা, দেখো কর্ণাটকে যখন হিজাব ব্যান করার কথা কেউ বলেছে, আমরা বলেছি যে কর্ণাটকে যে মহিলা নিজে হিজাব পড়তে চান সেটা তার অধিকার, ইরানে যে মহিলা মাসা আমিনি হিজাব পুড়িয়ে দিয়েছেন সেটাও তার অধিকার। আমরা উভয় ক্ষেত্রেই সেই মহিলার ইন্ডিভিজুয়াল চয়েসের পক্ষে কমিউনিস্ট পার্টি হিসেবে। কিন্তু আপনি যদি হিজাব সরিয়ে ছবি তুলে ভোটার লিস্ট মানে ভোটার আই কার্ড বানিয়ে থাকেন, এটা কোনো যুক্তি হতে পারে না যে আমি পোলিং বুথে ঢুকবো, আমার মুখ কেউ দেখবে না, আমি গিয়ে বলবো আমার অমুক নাম, আমাকে ভোট দিতে হবে, এটা হয় না কখনো। এবং আমরা বারবার করে ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি, যাই হোক একটা যেহেতু এলাকা প্রচুর মহিলা এরকম আছেন যারা কিনা মুখ ঢেকে রাখেন, ওখানে মহিলা পোলিং পার্সোনাল দেওয়া হোক, তারা
হচ্ছে আইডেন্টিটিকে ভেরিফাই করে ভোট দিতে দেওয়া হোক। আমাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক প্রচার হয়েছে, এই কথাটা বলেছি বলে আক্রমণ করা হয়েছে, সব কিছু হয়েছে, এবং লাইন দিয়ে দিয়ে কাতারে কাতারে যিনি বলছেন একদম ঠিক কথা বলেছেন, মুখ ঢেকে ছেলেরা পর্যন্ত গিয়ে ওখানে মুখ ঢেকে মহিলা সেজে ভোট দিয়ে কাতারে কাতারে। তুমি গোটা ভারতে কোথাও দেখাতে পারবে না এক একটা বুথে 95%, 97%, 98% ভোট পড়ছে, কোথায় না বিধানসভা ভোটে। তুমি ভারতবর্ষে কোথাও দেখাতে পারবে না এই কসবার একটা ওয়ার্ড, আগে 66 নম্বর ওয়ার্ড ছিল, এখন 108 নম্বর ওয়ার্ডের একটা অংশ ছিল। এবং আমার এই পুকুর ভরাট নিয়ে আমার লাস্ট কথা, এখানে যে হায়দারকে নিয়ে বলছে না, হায়দারকে তো আমরা চিনি অনেকদিন ধরে, সুশান্ত ঘোষের খুব কাছের লোক, কিন্তু একে কেউ চেনে না, মেয়র বা কেউ চেনেন না, একজন একজনকে চেনেন না কেউ। এরা বিপদে বলে নিজের বাপকেও চিনবে না, সেটা আরে পুলিশ মন্ত্রী পুলিশকে চিনতে পারছে না, দেখতে পাচ্ছ, সেটা আর কি বলবে তুমি। কিন্তু আমি তোমায় বলছি স্বর্ণালী, জোকস অ্যাপার্ট, হায়দারকে তো চিনি, ও 66 নম্বর ওয়ার্ডে তপসিয়ার ছেলে, ওখানে কাজ করতো। সুশান্ত ঘোষ 2021 সালের এন্ডে কি 22 সালের জানুয়ারিতে ইনফ্যাক্ট 108 নম্বরে কাউন্সিলর হয়ে গেলেন, তারপরে হায়দার 108 নম্বর ওয়ার্ডে কাজ করা শুরু করলো। ওই 108 নম্বর ওয়ার্ডে মাটিনপাড়া থেকে শুরু করে, আমি তোমাকে একটা ছবি দেখাই, আমি কাগজের নাম করছি না, 2019 সালে আমাদের একটা অত্যন্ত বড় একটা খবরের কাগজে ছবি বেরিয়েছিল ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের, আমি তোমায় দেখাচ্ছি ছবিটা, যে 2016 সালে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডটা কেমন ছিল ওপরে, এই নিচে, আর ওপরে এখন 2021 সালের খবরটা বেরিয়েছিল, 2019 সালে খবরটা বেরিয়েছিল। 3 বছর পরে স্যাটেলাইট ইমেজটা কি, 3 বছর আগে যেটা জল ছিল, স্যাটেলাইট ইমেজে নীল দেখাচ্ছিল, 3 বছর পরে সেখানে মানে বাড়ি দেখলে মনে হবে যেন প্রাচীন মিশর সভ্যতা। ওটা কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় বলে এইগুলো কি হায়দার হয়েছে কেমন করে? এইটা কোনো হায়দার না, কেউ না, এটা করেছে জাভেদ খান। এবং তোমাদের এটা মনে রাখবে স্বর্ণালী, জাভেদ খান 95 সাল থেকে কাউন্সিলর, বামফ্রন্ট সরকারের সময় থেকে কাউন্সিলর, এবং বামফ্রন্ট ঢুকতে পারছেন না, মানে আমি জানি না যে আরো কত বড় নেক্সাস চলছে। আমি আসবো সোনালীর কাছে, যদিও অন্যান্য রাজ্যের প্রসঙ্গ চলে আসে, আজকে খুব সিগনিফিকেন্ট একটা কথা বলেন অগ্নিমিত্রা পাল, তিনি বলছেন যে আসলে এটা ল্যান্ড জিহাদ চলছে, জমি জিহাদ, এবং এখানে মদত দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের কিছু রথী মহারথী, কারণ তাদের মনে হচ্ছে তারা সাময়িক লাভ দেখছে। আমার সময় কতটুকু লাভ আমি কামিয়ে নিতে পারলাম। রুদ্রই বলছেন কিছুক্ষণ আগে যে সময় শেষ হয়ে আসছে, এক্সপায়ারি ডেট এগিয়ে আসছে, কতখানি সম্ভব লুটে নিতে পারলাম, কিন্তু দেখছি না কেউ এর সুদূর প্রসারী ফল কি হবে। শুভেন্দু অধিকারী মারাত্মক দুটো অভিযোগ করছেন, একবার শোনাবো। রোহিঙ্গা মুসলমানদের সাপ্লাই করেছে পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় মুসলমানদের বলছে, রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি। মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে সাপ্লাই করছে। পশ্চিমবাংলার যে সীমান্তবর্তী জেলা থেকে হিন্দু পলায়ন হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকার এলে মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি বেড়া, কাঁটাতারের বেড়ার জন্য। আমাদের প্রথম কাজ হবে কাঁটাতারের বেড়া কমপ্লিট করে রোহিঙ্গাদের খুঁজে খুঁজে পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে সরিয়ে পশ্চিমবাংলার যারা সে যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, যারা আদি অনন্তকাল 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ 6 পুরুষ এখানে আছেন, তাদেরকে সুরক্ষা দেওয়ার। সোনালী, দীর্ঘদিন তো আপনি সীমান্তের কাজ করছেন, সীমান্ত সুরক্ষা আমাদের যে মঞ্চটা রয়েছে, আমার বক্তব্য হচ্ছে যে অভিযোগগুলো করা হচ্ছে এখন একটু একটু করে, যদিও এখানে কারা অবৈধ নির্মাণ চলছে, সেখানে কারা আসছে না আসছে তার কোনো ক্লিয়ার কোনো ছবি স্পষ্ট নয়, কিন্তু কসবা অঞ্চলে পর্যন্ত সেখানে লোকজনেরা বলছেন যে এরা কেউ এখানকার নয়, এরা বাংলাদেশি, এদের কথার ধরন আলাদা, এদের উচ্চারণ আলাদা, এদের খাবারের ধরন বা জীবনযাপন সব কিছুটা অন্য রকমের, ঠিক যেন আমাদের সঙ্গে ম্যাচ খাচ্ছে না। এটা কি শুধু মানে কসবাতে হচ্ছে বা গুলশান কলোনির ধরনের থেকে মানে অভিযোগ আসছে, আমরা অবাক, কিন্তু সীমান্ত অঞ্চলগুলো তো নিশ্চয়ই আরো ভয়ঙ্কর অবস্থা হবে। ভয়ঙ্কর মানে প্রথম কথা হচ্ছে আমাদের যে বর্ডারটা, বাংলাদেশের সাথে যে বর্ডারটা সবচেয়ে লংগেস্ট বর্ডার, এখানে আমাদের ভাষা এবং চেহারা অনেক মিল হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারি না যে বাংলাদেশি কোনটা ভারতবাসী, কেন ওরাও বাংলা বলতে পারে, আমরাও বাংলা বলতে পারি। অন্যান্য যে ইন্টারন্যাশনাল বর্ডারে অনেক চেহারা ভাষা অনেক আলাদা থাকে, কিন্তু এখানে হচ্ছে বাংলা ওরাও বলতে পারে, আমরা বলতে পারি, এবং আলাদা করে এদের বোঝা যায় না এরা কিভাবে ঢুকে যাচ্ছে। এই জন্য এদের চট করে অনুপ্রবেশটা চট করে এরা করতে পারে আমাদের পশ্চিমবঙ্গে, কারণ এদের তো অনেক কিছু মিল থাকে। এবং এমন জায়গায় বর্ডার নেই বলে, যারা তারাকাট বেড়া নেই বলে অনেক জেলা আছে, মুর্শিদাবাদ, অনেক জায়গায় রান্নাঘরটা হচ্ছে বাংলাদেশে, বেডরুমটা হচ্ছে ভারতবর্ষে, তারা 2-3টে সিম ইউজ করে। আমি কয়েকদিন আগে একটা ব্লগ দেখেছিলাম যে কেউ একজন ভিডিও করে দেখাচ্ছেন বাংলাদেশ থেকে কিভাবে তিনি চলে এলেন, ইউটিউবে আপলোড করেছিলেন, পরে ডিলিট করে দিয়েছেন। এইভাবে তো চলে আসছে। এবং আজকে যখন এই 2 দিন আগে 19 তারিখেও আপনি ত্রিপুরায় নানান জায়গায় যখন ধরা পড়ছে, তখন জানা যাচ্ছে তারা পশ্চিমবঙ্গ থেকে সাপ্লাই হয়েছে। কিন্তু তার আগে আমাদের যে পশ্চিমবঙ্গে যে এতদিন ধরে যে এই যে অনুপ্রবেশ হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের প্রশাসন জানতে পারছে না।
যারা আজকে ব্যাঙ্গালোর কর্ণাটকে গিয়ে জানতে পারছে যে এখান থেকে এসছে, তারা গিয়ে জব করছে এবং তারা গিয়ে ব্যাঙ্গালোর আহমেদাবাদ গিয়ে উত্তরপ্রদেশ এটিএস সেখান থেকে অ্যারেস্ট করলো, তখন জানা যাচ্ছে যে এখানকার পুলিশ কি করছে, চুপ করে বসে আছে, সবই জানে, এখানে কোনো কিছু ব্যবস্থা নেয় না। আহমেদাবাদে যখন টস হচ্ছে তখন জানা যাচ্ছে যে 15,000 টাকা, অলরেডি 15,000 টাকা দিয়ে তারা আজকে এখানে তাদের আধার কার্ড সব তৈরি হচ্ছে। এটা আজকে নয়, এটা সীমান্ত থেকে অনেক বছর ধরে আমরা বলে আসছি যে অনুপ্রবেশ হচ্ছে, তাদের আধার কার্ড ভোটার কার্ড হয়ে যাচ্ছে, ব্যাংকে পর্যন্ত অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। এবং কি করছে, ওখান থেকে প্রথমে এখানে বিয়ে দিচ্ছে মহিলাদের, তারা একটা জমি কিনছে, জমিটা হয়ে গেল তার নামে, তারপরে ডিভোর্স হয়ে গেল, জমিটা পুরো প্রপার্টিটা সে পেয়ে গেল, সে এখানকার পশ্চিমবঙ্গের বা আধার কার্ড ভোটার কার্ড যা কিছু সব তখন বানানো হয়ে গেল। তারপরে তাদের ভাইজানদের ডেকে আনছে, এনে এখানকার তো আরও সুবিধা হচ্ছে, এবং তখন আরও সুবিধা যে এই তো আমার আত্মীয় রিলেটিভ, আমি তো রয়েছি, আমার রিলেটিভ আসছে, এইভাবে অনুপ্রবেশ হচ্ছে। এগুলো যখন বলা হচ্ছে প্রশাসনকে, তখন তারা কানে তুলো দিয়ে আসছে, কোনো রিপোর্ট নেয় না। এমনকি 21-এ আমাদের যে এত ঘটনা হলো, এত ঘটনার যখন রিপোর্ট যাওয়া হলো, তারা পুলিশরা কোনো কিছুই জানি না কি জানি উল্টে যখন বলতে আসছে তাদের নামে কেস দিয়ে দিচ্ছে। আমার কাছে লাস্ট কোয়েশ্চেন উজ্জ্বলের কাছে, যে সত্যি সত্যি শুধুমাত্র মনে হচ্ছে বেআইনি নির্মাণে কয়েক কোটি টাকার জন্য, প্রপার্টি ডিস্ট্রিবিউট করার জন্য, জমি বিলোনোর জন্য শুধুমাত্র এটা, নাকি এর আড়ালে অন্য কিছু কনস্পিরেসিও কাজ করছে, কি মনে হয়? দেখুন, যতটুকু মনে হয়, মানে যা বিভিন্ন মানুষই আলোচনা করছেন এটাকে নিয়ে, কেউ আর নির্বোধ নয়। নির্বোধ হতে পারে তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরা, কারণ তারা মানুষকে গবেট ভেবে নিয়েছে, মানুষ কোনো কিছু দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, কাল কী হয়েছে ভুলে গেছে ভেবে নতুন নতুন এই পুরনো মিথ্যে বলে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলেবাস মেনে। যদি আমরা খুব ভালো করে দেখতে পাওয়া যায়, যদি আমরা তাকাই এদিকটাতে, যেই গুলছেন কলোনি এবং এদিকে স্নেহের পরশের নামে প্রায় 2000 বিঘা, এই যে 108 তালড্যাংরার ওখানে যেগুলো হচ্ছে, লুটটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে লুটটা দেখে করাচ্ছেন, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই দিক থেকে চোখটা সরে, খুব পরিকল্পিতভাবে ভয় পেয়েছেন বলেই আজকে প্রেস মিট করে অন্য আর একটা তত্ত্ব তৈরি করলেন, যেটাকে নিয়ে জেনারেলি মিডিয়া বা মানুষ ব্যস্ত হতে পারে, উদ্দেশ্য প্রমাণিত যে ভয় পেয়েছেন বা দৃষ্টিভঙ্গি সরে ওখান থেকে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো চেষ্টা করছে, একটা ন্যারেটিভ তৈরি হবে, একদম এটা পুলিশ শুনছে না, পুলিশ কাজ করছে না, কি করা যাবে? তাহলে পুলিশ মন্ত্রী থেকে যদি পদত্যাগ করুক, মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করুক। যে মানুষটি নিজে জাস্টিস চাই বলে নিজের রাস্তায় নামে, যার প্রাইমারি জাস্টিস দেওয়ার যার দায়িত্ব, যার চেয়ার, যেই জন্য মানুষ তাকে বসিয়েছে, সে যদি রাস্তায় নেমে জাস্টিস চায়, তার মানে হয় তিনি জাস্টিসকে মুছে দিয়েছেন, নয় তার জাস্টিস দেওয়ার ক্ষমতা নেই। এনিওয়েজ, একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, পুলিশকে দিয়ে দাঁড় করিয়ে তৃণমূল নেতারা কনস্ট্যান্ট এই কাজগুলো করে যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন আছে। তো তাহলে উনি একটা কথা বললেন যে নিচু স্তরের পুলিশ কর্মীরা শুনুন, তাদের পরিবাররা শুনুন, উনি তারা এটা করছে। আসলে আইএস এবং আইপিএস এর, আবার বলছে, তারা ওয়ার্দির কসমটা ভুলে গেছেন, তাদের দিয়েই পুরো এই প্রশাসনিক খেলাটা খেলে বিভিন্ন রকম টাকা কোন ডিপার্টমেন্ট থেকে কোথায় পাইয়ে দেওয়া যায়, কি করে বাইরে বের করে দেওয়া যায়, এই বুদ্ধিটা তারা দেন বলে তাদেরকে বাঁচিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছেন শেষ মুহূর্তে, আর ভাসাচ্ছেন নিচুর তলার পুলিশ কর্মীদের। একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু, যদি এটাই হয়, তাহলে কি আপনি কত টাকায় বিক্রি করেছেন বা কেনবার চেষ্টা করেছিলেন এই আরজি করে তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর, ভুল এফআইআর করা অভিজিৎ মণ্ডলকে, যাকে সুস্থ শরীরে অন্যান্য হসপিটালগুলো ভর্তি নিচ্ছিল না বলে আপনি প্রকাশ্যে, আপনি এই নারায়ণ দেখাতে বলে নবান্ন থেকে আপনি বলেছিলেন যে তাকে অসুস্থ হিসেবে ভর্তি করানো, যাতে সিবিআই তদন্ত এড়ানো যায়। একদম সময় শেষ। আমি এই জায়গা থেকে নিঃসন্দেহে আলোচনা চলবে, কারণ আমি জানি না, যেটা শুরু করে দিলাম, শত্রুবা বলছিলেন যে কসবার গুলশান কলোনি একটা ছোট পার্ট, এখনো আরো অনেক কিছু বাকি আছে, অপেক্ষা করব। দেখা যাক আর কোন কোন জায়গায় কত কত এরকম কলোনি তৈরি করে রেখেছে রাজ্যের শাসক দল। সময় একদম শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।